হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব রোটেশন অফ রিজিড বডি অর্থাৎ দৃঢ় বস্তুর ঘূর্ণন। এখানে শুরু করার আগেই আগের দিনের ক্লাসের দুটো মিস্টেক ছিল, সেটা বলে দেব। প্রথমটা হচ্ছে কি, যে দেখবে নততলে একটা বস্তু রাখা আছে চোঙাকৃতি। সেক্ষেত্রে বলা ছিল যে থিটার মানটা কত হলে সেটা উল্টে পড়বে। সেক্ষেত্রে কি ধরেছিলাম, এটা কি ভরকেন্দ্রের উচ্চতা HCM বা ওখানে H1 ধরেছিলাম, আর এটা হচ্ছে কি থিটা কোণ, এটা হচ্ছে R। সেক্ষেত্রে আমি বলেছিলাম ট্যান থিটা ইকুয়াল টু H/R। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, এটা যদি থিটা হয় তো লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, অর্থাৎ হবে কি R/HCM, অর্থাৎ কি ভরকেন্দ্রের উচ্চতা। চোঙের ক্ষেত্রে কত হবে R/H/2। আর যদি শঙ্কু হয়, শঙ্কু বলতে এরকম আকৃতি শঙ্কু হয়, তাহলে কত হবে ট্যান থিটা ইকুয়াল টু R/H/4। এটা যদি উচ্চতা H হয় তাহলে H/4, এটা H। আবার যদি দেখো এটা যদি আলফা কোণ হয়, অর্ধ শঙ্কু কোণ যদি আলফা হয়, তাহলে ট্যান আলফা সমান কত লেখা যাবে, এটা হচ্ছে R/H। ঠিক আছে, আমি এখানটা একটু মিস্টেক করেছিলাম, উল্টে দিয়েছিলাম, অর্থাৎ কি কট থিটা করে দেওয়া হয়েছিল। আর একটা অঙ্ক দেখবে সেট 2 এর 27 নম্বর অঙ্কটা, সেক্ষেত্রে বলতে ভুলে গেছি, একটা মই রাখা আছে। ঠিক আছে, সেট 2 এর 27। সেক্ষেত্রে বলেছি কি ভূমি দ্বারা প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলেছে। তুমি দেখো এখানে ঘর্ষণ বলের মান নির্ণয় করবে। ঘর্ষণ বলটা ক্রিয়া এদিকেও করতে পারে, এদিকেও করতে পারে, আমি ঠিক ভুলে গেছি স্টেটমেন্টটা। আর এদিকে কাজ করছে কি লম্ব প্রতিক্রিয়া বল R1। এখানে দেওয়া আছে দেখবে Fy দেওয়া আছে। তোমাকে ভূমি দ্বারা প্রযুক্ত বলের মান যখন বের করবে, তখন এখানকার ঘর্ষণ বলটা মান বের করতে হবে, অর্থাৎ কি F ফ্রিকশন বল, আর কত Fy বল, অর্থাৎ কি Fy স্কোয়ার প্লাস Fy স্কোয়ার আন্ডার রুট অফ এটা হবে কি অ্যান্সার। মানে শুধুমাত্র লম্ব প্রতিক্রিয়া বল নির্ণয় করলে হবে না, বা শুধুমাত্র ঘর্ষণ বল নির্ণয় করলে হবে না, দুটো লব্ধি নিতে হবে, এবং দুটো হচ্ছে কি পরস্পরের সমকোণে ক্রিয়া করছে, তাই এইদিকে পার্টগুলো জিরো হয়ে যাবে। আপাতত যারা পারবে করবে অঙ্কটা, এটুকু হিন্টস দিলাম। দেখো আজকে শুরু করব কি, যে রোটেশন অফ রিজিড বডি। আগের ক্লাসে বা আগের চ্যাপ্টার ক্ষেত্রে ধরেছিলাম কি কোনো বিস্তৃত বস্তু, অর্থাৎ কি বড় কোনো বস্তু কি হয় অসংখ্য কণা দ্বারা গঠিত হয়, তাই তো। এটা বড় বস্তু অসংখ্য কণা সমষ্টি হিসাবে কল্পনা করা হয়, এবং সেই কণাগুলোকে সবগুলোর গতি বিবেচনা না করে শুধুমাত্র যদি একটা কণার গতি বিবেচনা, অর্থাৎ কি সেন্টার অফ মাস যেটাকে বলি আমরা, বিবেচনা করলে যদি সমগ্র বস্তুটার বা সিস্টেমটার গতিকে প্রকাশ করা যায়, তাহলে সেটা হচ্ছিল কি সেন্টার অফ মাস। দেখো আগের চ্যাপ্টার ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি সেন্টার অফ মাস, ভর কেন্দ্র। সেই ভর কেন্দ্রটা কেমন, এমনি হচ্ছে ডেফিনেশন কী ছিল, যে বিন্দুতে বল প্রয়োগ করলে কি হয় শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো রকম কৌণিক গতি সৃষ্টি হয় না। তাহলে ধরে নাও এটা একটা বিস্তৃত বস্তু, এটা কি ধরেছিলাম অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, বিভিন্ন কণা আছে, এদের সমন্বয়ে গঠিত। এইখানে এমন একটা বিন্দু আছে কি সেন্টার অফ মাস, যেখানে বল প্রয়োগ করলে খাবে বস্তুটা এখান থেকে এখানে আসবে, সেন্টার অফ মাস। তাহলে এই বিস্তৃত বস্তুর বা সমস্ত কণাগুলোর আলাদা আলাদাভাবে গতি বিবেচনা না করে যদি শুধুমাত্র একটা কণা, অর্থাৎ কি ভরকেন্দ্রের গতিকে বিবেচনা করা হয়, তাহলে কি হয় মিটে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে কি সেন্টার অফ মাস, এর গতি বিবেচনা করলেই হয়ে যায় কাজ। কিন্তু যদি একটা বস্তু, ধরুন চাকা আছে, একটা চাকা ঘুরছে,
তাহলে এর ভরকেন্দ্রের গতিটা বিবেচনা করব কীভাবে, যদি নিই চাকাটা এই পজিশনে ছিল, এই পজিশন থেকে এই পজিশনে এলো, তাহলে এর সেন্টার অফ মাস কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এখানে যদি আমি ভরকেন্দ্রের গতিকে বিবেচনা করি তাহলে দেখো তো, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কি এখান থেকে এখানে এসছে, দেখে মনে হচ্ছে কি শুধুমাত্র স্ট্রেট লাইন আছে, কিন্তু চাকাটা কি হচ্ছে রৈখিক গতি নাই আছে, প্লাস ঘূর্ণায়ন গতি আছে, চাকাটা ঘুরছে প্লাস এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রকাশ করাটা মুশকিল কৌণিক গতির ক্ষেত্রে। আর এটা কী বলেছিলাম, দৃঢ় বস্তু কি, যে যদি যে লেখা আছে রোটেশন অফ রিজিড বডি, যে এদের অণুগুলোর মধ্যে দূরত্ব কি থাকবে, সর্বদা স্থির থাকবে, অর্থাৎ কি বাহ্যিক আকার বা আয়তনের পরিবর্তনের চেষ্টাকে বাধা দেবে, বা আকার বা আকৃতি পরিবর্তন হবে না। দেখো এখানে ক্ষেত্রে ঘূর্ণায়নের ক্ষেত্রে প্রথম আসছে কি টর্ক আসবে, যেটা আগেও বলেছি টর্ক কী জিনিস। টর্ক আগে আসবে কি দ্বন্দ্ব বা কাপেল। এই কাপেল কথাটার সাথে খুবই পরিচিত তোমরা। কাপেল বলতে কী বোঝো, সাধারণত একটা ছেলে এবং একটা মেয়েকে বোঝায় যারা একটা রিলেশনশিপে আছে, মানে মিলন বলতে পারো। এখানে হচ্ছে কি কাপেল বলতে কি, হ্যাঁ দ্বন্দ্ব মানে একটা মিলন হয়, এ একটা বল ক্রিয়া করছে আর এ একটা বল ক্রিয়া করছে, এটা এফ যদি হয় এটাও এফ, অর্থাৎ কি কাপেলে হচ্ছে কি একটা মেল একটা ফিমেল পরস্পর বিপরীতমুখী। এখানে হচ্ছে কি বল দুটো মান হচ্ছে সমান, এটাও বল এটাও বল, মান সমান, এরা বিপরীতমুখী। অর্থাৎ এটাকে যদি আমি F1 ধরি আর এটাকে যদি F2 ধরি, তাহলে কি লিখব, F1 ইকুয়াল টু মাইনাস F2। এরা হচ্ছে কি পরস্পর সমান এবং বিপরীতমুখী, এবং হচ্ছে কি সমান্তরাল। সমান ভেক্টর দেওয়া মানে হচ্ছে সমান্তরাল, এবং এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এরা একই বিন্দুতে ক্রিয়া না করে, দেখো এর ক্রিয়ারেখাটা হচ্ছে এই দিক বরাবর আর এর ক্রিয়ারেখা হচ্ছে এই দিক বরাবর, তাহলে ভিন্ন ক্রিয়ারেখা। তাহলে দুটি সমান সমান্তরাল এবং বিপরীত বল যদি ভিন্ন ক্রিয়ারেখায় ক্রিয়া করে তাহলে তাকে বলা হয় কি দ্বন্দ্ব। কী লিখব, এবং সেটা কি দুটোকে একযোগে ক্রিয়া হতে হবে, ঠিক আছে, একযোগে ক্রিয়াশীল দুটি ভিন্ন বা একযোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা, একযোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল সমান সমান্তরাল ও বিপরীতমুখী বলকে বলা হয় দ্বন্দ্ব। তাহলে এটা হচ্ছে কি দ্বন্দ্ব, এই বলটা মান যা এফ, এটার মান হচ্ছে কি এফ, এটাকে বলবো কি আমরা কাপল। যদি এরকম হয় এখানে একটা ক্রিয়া করছে এফ মানের বল এবং এখানে হচ্ছে কি ক্রিয়া করছে এফ মানের বল, তাহলে এটাকে আমরা কি দ্বন্দ্ব বলবো না। কেন বলবো না, এদের ক্রিয়ারেখা হচ্ছে কি একই, ভিন্ন নয়, তাহলে এদের ক্রিয়ারেখা ভিন্ন নয়, একই। তাহলে এটা কী হবে, কোনো একটা বস্তুর উপর যদি ক্রিয়া হয়, ধরে নাও এই দণ্ডটার উপরে ক্রিয়া হচ্ছে, এদিকে ক্রিয়া হচ্ছে এফ বল, এদিকেও ক্রিয়া হচ্ছে এফ বল। যদি এরকম হয় তাহলে বস্তুটাকে এ না ঘোরাতে পারবে না কি হবে রৈখিক গতি সৃষ্টি করবে, কোনো গতি সৃষ্টি করবে না। যতক্ষণ না ভিন্ন ক্রিয়ারেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি দ্বন্দ্ব বা কাপেল বলবো না। এরপর এটা বিপরীতমুখী, মানে ধরো একটা ছেলে একটা মেয়ে
একটা ছেলে হচ্ছে কি কনস্ট্রাকটিভ আর মেয়ে হচ্ছে ডিস্ট্রাকটিভ, তার মানে নয় কি তার কাপল। ঠিক আছে, সেক্ষেত্রে কাপল হবে না। যদি কোনো কাপল দেখো একটা কনস্ট্রাকটিভ আর একটা ডিস্ট্রাকটিভ, তাহলে ভাববে না কাপল সেটা, সেক্ষেত্রে দূরে থাকাই ভালো। এরপর হচ্ছে কি টর্ক। টর্ক কী জিনিস? TORQUE টর্ক। টর্ক হচ্ছে কি এই দ্বন্দ্বের ক্রিয়ায়, কোনো বস্তুর ওপর দ্বন্দ্বের ক্রিয়ায় বস্তুটির মধ্যে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তাকেই বলা হয় কি টর্ক। দ্বন্দ্বের ক্রিয়ায় কোনো বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তাকে বলা হয় টর্ক। তাকে বলা হয় বলতে কি সেই ঘূর্ণন প্রবণতাকে বলা হয় কি টর্ক। তাহলে এখানে টর্ক হচ্ছে কি একটা প্রবণতা, টেন্ডেন্সি। আগেও বলেছি এই টর্কের মান কত, একে টাও দ্বারা প্রকাশ করা হয়। এর মান কত হবে? মান, যখনই মান বলছি তখন কি লিখব? মড অফ টর্ক। কী হবে? দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান, মানে যে দ্বন্দ্ব ক্রিয়া করছে এই দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব নয়, তাহলে এই হয় এফ আর এফ, যে কোনো একটা বলের মান, তাহলে যে কোনো একটা দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান যে কোনো একটি বলের মান ইন্টু দ্বন্দ্বের বাহু বলতে পারো, দ্বন্দ্বের বাহু। এখানে হচ্ছে কি দ্বন্দ্বের বাহু বলতে কি বোঝাবে? কোনটা? এটা যদি এ বি হয় তাহলে এ বিটা বলবো কি দ্বন্দ্বের বাহু, বা এখানে লিখবো কি আমরা দ্বন্দ্বের বাহুর জায়গায় লিখতে পারি, লিখবো কি বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এটা বুঝলে যে দ্বন্দ্ব মানে কিন্তু কোনো সময় একটা বল নয়, নট এ সিঙ্গেল ফোর্স। দ্বন্দ্ব মানে কি দুটো মিলে তবে একটা দ্বন্দ্ব হবে। একটা রাস্তা একটা ছেলে হেঁটে যাচ্ছে আর অন্যদিকে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তার মানে তুমি এই নয় যে তুমি ছেলেটাকে বলবে কাপেল বা মেয়েটাকে বলবে কাপেল। যখন তারা পরস্পর একযোগে হাঁটবে তখন তাদেরকে বলতে পারো কাপেল। ঠিক আছে, তাহলে কাপেল হচ্ছে কি যে একযোগে ক্রিয়াশীল দুটো বল এবং হচ্ছে কি পরস্পর ভিন্ন ধর্মী। এখানে ভিন্ন ধর্মী একটা যদি ক্রিয়া করে ওই দিকে, একটা করে বিপরীত দিকে, সেটা হচ্ছে কি কাপেল। এবং তার ফলে বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তাকেই বলবো কি টর্ক। এই টর্কের মান কি বললাম? যে দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান এবং দ্বন্দ্বের বাহু, ধরে নাও এরকম ক্রিয়া করছে, এ একটা বল ক্রিয়া করছে, এ একটা বল ক্রিয়া করছে, একটা দণ্ড আছে এ বি দণ্ড, এ বি দণ্ডের উপর দুটো ফোর্স কাজ করছে, এটা হচ্ছে কি এফ, এটাও হচ্ছে এফ। তাহলে এক্ষেত্রে টর্কের মান কত হবে? এক্ষেত্রে আমি টর্কের মান নেব কত? ধরে নাও এটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তারপরে এটা যদি থিটা হয় আমি এখানে ড্র করতে পারি কেমন? এটা থিটা, এটা থিটা। তাহলে এখানে টর্ক কত হবে? টর্কের মানটা কত লিখব? এখানে কিন্তু লিখব না যে এফ ইন্টু এ বি, এটা লিখব না, আমি লিখব না বলে লিখিয়ে দিলাম। দেখছো কী হবে? কোনটা? যদি এটা হয় সি হয় তাহলে সি বিটা হবে কি এই যে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, মানে দুটো ক্রিয়ারেখা আছে, বলটা ক্রিয়া করছে, তাদের মধ্যে যে লম্ব দূরত্ব হবে সেটাই। অর্থাৎ কী লিখব? যদি সি বি লিখি তাহলে কথা হবে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে কি লম্ব, এটা যে ভূমি। তাহলে এক্ষেত্রে কথা লিখব যে এ বি কস থিটা। দেখো এটা হচ্ছে থিটা, এটা থিটা হলো এটা লম্ব,
আর এটা ভূমি। আমাকে নিতে হবে কোনটা? সিবি। আর যদি তুমি ভাবো না এটাকে থিটা নেবো, তাহলে কথা হবে এ বি কস থিটা, সরি সাইন থিটা হবে। ঠিক আছে, তো সবসময় নেবো কি, এখানে এটা লেখা বাদ দিয়ে লেখো সিবি। নোট করো এটা। দ্বন্দ্ব স্পেলিংটা ঠিক করে নেবে। আচ্ছা, দয়ে বয়ে দন্ত নয়ে দয়ে, আর দয়ে বয়ে দন্ত নয়ে দয়ে বয়ে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল স্পেলিং। এটা আমরা কাজে লাগবো। এর মানে কি? আর ডিকশনারি খুলবে, খুলে আমাকে জানাবে। এবার দেখো, ধরে নাও একটা দ্বন্দ্ব ক্রিয়াশীল হচ্ছে কি, এটাও এফ আর এটাও এফ। কথা হচ্ছে উলম্বের সাথে কত কোণ করে আছে? থিটা কোণে আছে, থিটা কোণে। তাহলে এটা হচ্ছে কি এ, এটা বি। তাহলে যখন টর্কের মান নির্ণয় করব তখন কি বলা আছে? দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান এবং দ্বন্দ্বের বাহু। তাহলে কথা আসছে, আমি ক্রিয়ারেখার লম্ব দূরত্ব করছি, এটা ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এটা যদি হয় সি, তাহলে এসিটা হচ্ছে কি দ্বন্দ্বের বাহু বলবো, এটাই হচ্ছে কি দ্বন্দ্বের বাহু। দ্বন্দ্বের বাহু বা লম্ব দূরত্ব। আর এটাকে আমাকে নিতে হবে। তাহলে কত আসছে? টর্ক ইকুয়াল টু যে কোনো একটা বলের মান এফ ইন্টু, দেখো এখানে ভেক্টর চিহ্ন দিইনি, যদি মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া হয় তবে সেটা হবে কি, এটা ক্রস বলবো তখন, একটা কথা হবে এ সি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে কী হবে? এটা কথা হবে থিটা হবে, এটা থিটা হওয়া মানে কি, এটা 90 মাইনাস থিটা, তার মানে কি এটা থিটা। এটা থিটা হলে এটা হচ্ছে কি লম্ব, আর এবিটা হচ্ছে অতিভুজ। তার কথা আসছে এফ ইন্টু এ বি সাইন থিটা। টর্কের মান হচ্ছে কোনটা? এফ ইন্টু এ বি সাইন থিটা। এরপর দেখো টর্ক হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, টর্ক হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। এটা কেমন ধরনের ভেক্টর? আমরা কি পড়েছিলাম? দুটো ভেক্টর, একটা হচ্ছে কি মেরু ভেক্টর, আর একটা হচ্ছে কি অ্যাক্সিয়াল ভেক্টর। মেরু ভেক্টরটা হচ্ছে কি তার আদি বিন্দু এবং অন্তিম বিন্দু আছে। তাহলে এটা হবে কোন ধরনের ভেক্টর? কি বলছে? যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে কি ঘূর্ণন রিলেটেড ভেক্টর, অর্থাৎ কি অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর যার হচ্ছে কি এটা হচ্ছে মান ম্যাগনিটিউড। এর ডাইরেকশনটা কী হবে? আমরা আগে যেটা পড়েছি কি অ্যাক্সিয়াল ভেক্টরের অভিমুখটা কোন দিকে হয়? অক্ষ বরাবর হয়। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে কার ওপরে? বস্তুটা রোটেশন হচ্ছে কোন দিকে, হয় আপওয়ার্ড হবে বা ডাউনওয়ার্ড হবে। এখানে হবে কি একটা ধনাত্মক ধরবো আর এটাকে ঋণাত্মক ধরবো। যেমন হচ্ছে কি যদি একটা বস্তু রোটেশন করে এভাবেই, আর একটা রোটেশন করছে এভাবে, তাহলে এক্ষেত্রে কী আছে? কেমন ধরবো? হাত থেকে এরকম নেবো, এই আঙুলটা যেদিকে নির্দেশ করবে সেটা হচ্ছে অভিমুখ। তাহলে দেখো এটাকে এরকম ধরছি, এটা কি নির্দেশ করছে? আপওয়ার্ড। এটা হচ্ছে আপওয়ার্ড। এটা হচ্ছে কি দেখো এর ডাইরেকশনটা কেমন? অ্যান্টি ক্লকওয়াইজের মতো। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, কেমন নির্দেশ করছে? ওপর দিকে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোন দিকে হচ্ছে? ওপর দিকে। এটা হচ্ছে কি টর্কের অভিমুখ। আর এটাকে কী বলবো? কি অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে ধরো কি পজিটিভ। আর এটা হচ্ছে কি ক্লকওয়াইজ। হাতটা এরকম ধরো, কোন দিকে আসছে? নিচের দিকে। এটা হচ্ছে কি নিচের দিকে ক্রিয়া করবে টর্ক, মানে ডাইরেকশনটা নিচের দিকে। এটা হচ্ছে কি ক্লকওয়াইজ। এটাকে ধরবো কি নেগেটিভ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ আর ক্লকওয়াইজ হলে হবে কি নেগেটিভ। সবসময় এরকমভাবে ডাইরেকশনটা নির্ণয় করব। তাহলে মান হলো অভিমুখ আছে, তাহলে নিশ্চয়ই এর একটা একক থাকবে। সে এককের মান কত হবে? এখানে বল আছে নিউটন, আর এখানে কি দূরত্ব আছে মিটার বা ডাইন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ইউনিট কত হবে? ইউনিট
নিউটন মিটার মিটার বা হচ্ছে কি ডাইন সেমি, এটা হচ্ছে কি এসআই, এটা হচ্ছে সিজিএস। এগুলোকে নিশ্চয় লিখতে হবে না, তোমরা পরিচিত হয়ে গেছো। এখানে ডাইমেনশন কী লিখবো? ডাইমেনশন, দেখো এটা হচ্ছে কি বল, বলের মাত্রা কত হয়? এম এল টি টু দি পাওয়ার -2, আর এটার মাত্রা কত হবে? এসি এল। অতএব ডাইমেনশন অফ টর্ক কত হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো তো বলের ভ্রামকের মাত্রা ইউনিট আর এর মাত্রা ইউনিট ডাইমেনশন কি সবে একই? আর কি বলের ভ্রামক আর বলের ভ্রামক ও টর্কের মাত্রা একক অভিন্ন। ওটা হচ্ছে কি ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, এটাও ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে। ঠিক আছে, এরপর দেখো যদি টর্ক ক্রিয়া করছে, ধরে নাও একটা বস্তুর ওপরে, একটা বস্তু আছে গোল বস্তু, এখানে একটা বল ক্রিয়া করছে, এটা হচ্ছে F1, আর এখানে একটা বল ক্রিয়া করছে F2। তাহলে এটাকে দ্বন্দ্ব বলবো কি বলবো না? যদি F1 = F হয়, F1 = F2 হয় মাইনাস, তাহলে হচ্ছে কি দ্বন্দ্ব বলা হবে। তাহলে এটা যদি দ্বন্দ্ব হয়, তাহলে এটা লিখলাম এফ, এটাকে এফ করে দিলাম। এটা এখনটা এ বিন্দু, এটা বি বিন্দু, এদের হচ্ছে কি এটা বাহু। তাহলে কী করবে? আমাকে দরকার কি টর্কের ক্ষেত্রে ক্রিয়ারেখা, তাহলে এর ক্রিয়ারেখা হচ্ছে এইদিকে, এর ক্রিয়ারেখা হচ্ছে এইদিকে, ড্র করা হলো। এটা হচ্ছে কি এর কেন্দ্র ও, এটাকে বি ও, এটা সি। তাহলে আমি যদি টর্কের ক্ষেত্রে এখানে বল আছে যেটা দ্বন্দ্বের বল, দ্বন্দ্বের বলগুলোর যদি ভ্রামক নিই, দ্বন্দ্বের বলের ভ্রামক আমি শুধু ভ্রামক নিচ্ছি, ভ্রামকের মান নেব, শুধুমাত্র মান, কোনো রকম দিক নিচ্ছি না। তা সেক্ষেত্রে কথা হবে, দেখো তো বি বিন্দুতে ক্রিয়াশীল এফ বলের জন্য কথা হবে ভ্রামক। তাহলে বি বিন্দুতে ক্রিয়াশীল এফ বলের ভ্রামক। এরপর হচ্ছে কি ভ্রামক যখনই নেওয়া হয় তখন এটা কোনো বিন্দু সাপেক্ষে নেওয়া হয়। আমি ধরুন এটা কি ও বিন্দু সাপেক্ষে নিচ্ছি, ও এফ বলের ভ্রামক ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে। তাহলে কত আসবে? তা কত? বি ইন্টু ভ্রামক আমি লিখলাম কত? টর্ক 1 লিখলাম, টাউ 1, কত হবে? এফ ইন্টু কত দূরত্ব? বিও। অনুরূপে এতে ক্রিয়াশীল বলের ভ্রামক কত হবে? টর্ক 2 = বা টাউ 2 = কত লিখবো? এফ ইন্টু কার সাপেক্ষে নিচ্ছি? ও বিন্দু সাপেক্ষে। তাহলে দূরত্ব কিন্তু এটা নেব না, কোনটা নেব? লম্ব দূরত্ব, অর্থাৎ কি ওসি। নোট করো এটা। এরপর দেখো তো মোট ভ্রামক কত হবে? অর্থাৎ দ্বন্দ্বের বল দুটির মোট ভ্রামক কত হবে? টর্ক = আমি লিখছি T1 প্লাস টাউ 2, কত আসছে? এফ ইন্টু বিও প্লাস এফ ইন্টু ওসি। এফকে কমন নাও, এফ ইন্টু বিও প্লাস ওসি, কত আসছে? এফ ইন্টু বিও প্লাস ওসি, অর্থাৎ কত আসছে? বিসি। এটা সমান হচ্ছে কি টর্ক। টর্ককে বলা আছে যে কোনো একটা বলের মান এবং তাদের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, অর্থাৎ কি দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান
যে কোনো বলের মান ইন্টু বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এরপর দেখো, যদি তুমি সাইন নাও, চিহ্নটা নাও, টর্কে কী হয়, কোনো বস্তু বা দ্বন্দ্ব কী হয়, ভ্রামক কী নিয়ে আমরা, যে বস্তুটা কোন দিকে রোটেশন করাচ্ছে তার উপর নির্ভর করে। তাহলে দেখো তো এখানে ও বিন্দু সাপেক্ষে নিচ্ছি, এফটা কোন দিকে রোটেশন করাচ্ছে, অ্যান্টিক্লকওয়াইজ, এদিকে এফটা কোন দিকে রোটেশন করাচ্ছে, অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে দুটোর ক্ষেত্রে কী হচ্ছে, অ্যান্টিক্লকওয়াইজ রোটেশন করাচ্ছে। তাহলে এটাও হবে কি প্লাস, এটাও হবে কি প্লাস। তাহলে আলটিমেটলি কত আসছে, তোর যোগফল। এটা যদি এই বিন্দুতে ধরো, একটা পেনকে ধরো, দেখো এফ বল ক্রিয়া করছে এদিকে, কোন দিকে হচ্ছে, অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে এখানে কী হলো, যে দ্বন্দ্বের বল দুটির ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি সমান কি হচ্ছে, টর্ক। অর্থাৎ কি, টর্ক সমান দ্বন্দ্বের বল দুটির ভ্রামকের লব্ধি। টর্ক সমান কি, দ্বন্দ্বের বল দুটির ভ্রামকের লব্ধি। এবার প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, বা লিখতে পারো কি, বীজগাণিতিক সমষ্টি, যে কোনো একটা লিখবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো টর্কের ভেক্টর ফর্ম কী হবে, ভেক্টর ফর্ম কী লিখবো, টর্ক টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। এটা খেয়াল রাখবে, এটা ভেক্টর ফর্ম দিয়ে অনেক অঙ্কগুলো হয়। যদি ধরে নাও এরকম হয় যে আর ইকুয়াল টু লেখা আছে কোনটা, আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ, আর এফ সমান হচ্ছে কোনটা, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। তাহলে টর্কের মান কত হবে, এটা এই কারণেই বললাম। ধরুন বলে দিল কত, একটা ভেক্টর বলে দিল আর ইকুয়াল টু 3x প্লাস 3i মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর এফ ভেক্টর সময় কত আসছে, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে ক্রিয়াশীল টর্কের মান কত, মান কত যদি বলে, তাহলে নিশ্চয়ই এটা করবে না যে আর এরকম দিলে এর মান বের করলে, আর এফ এর মানটা বের করলে, নিয়ে কত করলে, টর্ক ইকুয়াল টু আর গণিত এফ করে দিলে, এটা হবে না। কিন্তু তোমাকে এখানে কী করতে হবে, সেই ভেক্টর চ্যাপ্টার যেমন করেছো ক্রস গুণফল, সেই ক্রস গুণফলটা করতে হবে। কেমন করে করবে, অর্থাৎ টর্ক ইকুয়াল টু কত হবে, আর ক্রস এফ। সেক্ষেত্রে কত করবো আমি, এটা আই জে কে মনে আছে নিশ্চয়ই, ঠিক আছে। কত আছে, আর এক্স, যেহেতু আর প্রথমে আছে, আর এক্স আর ওয়াই আর জেড, এফ এক্স এফ ওয়াই এফ জেড, ঠিক আছে। এভাবে করবে। আমি এটা আরেকটা বলেছিলাম কি প্রসেস, এটা যদি হয় আই, এটা জে, আর এটা কে, ঠিক আছে, যদি এদিকে রোটেশন করা হয়, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে আই নিলে কত হবে, ওয়াই জেড হবে, জেড নিলে কত হবে, জে নিলে কত হবে, জেড এক্স। তাহলে দেখো এখানে আই নিয়েছি, আই ভেক্টর কত আসবে, আই নিলে কত হবে, ওয়াই জেড, তাহলে কত হবে, আর ওয়াই এফ জেড মাইনাস এর উল্টোটা আর জেড এফ ওয়াই হলো, প্লাস কে ক্যাপ, সরি জে ক্যাপ, তাহলে কি আসবে, জে নিলে কি আসবে, জেড এক্স, আর জেড এফ এক্স মাইনাস আর এক্স এফ জেড। আর কথা হবে, কে নিলে কত হবে, কে নিচ্ছি কত আসছে, এটা নিচ্ছি
এক্স ওয়াই, তাহলে আর এক্স এফ ওয়াই মাইনাস আর ওয়াই এফ এক্স। তোমরা করে দেখবে এটা কি, প্রথমে আইটাকে নেবে, এদিকটা বাদ দিলে এটা করে দেখবে কি হয়, একই রকম আসবে। তো এটা হচ্ছে কি টর্কের মান, এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর টর্ক, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর টর্ক, আর এটা হচ্ছে কি জেড অক্ষ বরাবর টর্ক। তাহলে বিভিন্ন অক্ষ বরাবর টর্ক ক্রিয়া করছে। এরপর দেখো টর্কের কাজ কি, টর্ক কি সৃষ্টি করে। টর্ক হচ্ছে কি একটা টর্ক বস্তুর মধ্যে বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করে। অর্থাৎ কি বস্তুটাকে হবে এক জায়গা থেকে শুধুমাত্র রোটেশন করবে, অর্থাৎ বস্তুটি কোনো বস্তুর উপর টর্ক ক্রিয়া হলে কোনো বস্তু, ধরো নাও এই পেনটার উপর টর্ক ক্রিয়া হচ্ছে, লিখে নেবে। তাহলে পেনটা খেবে এক জায়গায় দাঁড়িয়ে ঘুরবে, কোনো রকম এরকম হবে না যে এখানে ঘুরতে 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 এখানে চলে এলো, এরকম কেস হবে না। তাহলে হবে কি কোনো রকম নো লিনিয়ার মোশন। শুধুমাত্র কী হবে রোটেশনাল মোশন। যখন দরজা খোলা হয়, দরজা বা জানলা খোলা হয়, তখন সেক্ষেত্রে কী হয়, সেখানেও কিন্তু টর্ক ক্রিয়া করে, এটা মনে রাখবে। কারণ হচ্ছে কি, আমি যখন বল প্রয়োগ করা হয় কোনটা, দরজার দিকে, এটা দরজা আছে, আমি খুলছি, দরজাটা এখানে ক্লাম্প করা আছে, দরজাটা এখানে ক্লাম্প করা আছে, এটা দরজা। তো আমি এখানে বল প্রয়োগ করছি কি, এফ বল প্রয়োগ করছি। তো এখানে যখন বল প্রয়োগ করা হচ্ছে, দরজার এখানে ক্ল্যাম্প লাগানো আছে, এখানে ক্ল্যাম্প লাগানো আছে, এখানেও কি হচ্ছে ঠিক সমপরিমাণ বলের সৃষ্টি হয় বলে সেটা এক জায়গাতে ঘূর্ণন সৃষ্টি হয়। যদি না হতো তাহলে কি হতো, এটা রৈখিক গতি সৃষ্টি হতো। এরপর দেখো দ্বন্দ্বের দ্বারা কৃতকার্য, ওয়ার্ক ডান বাই দ্য কাপল। এটা নোট করে নিয়েছি ওটা নিশ্চয়ই, এখান থেকে শুরু করি। এরপর দেখো ওয়ার্ক ডান বাই কাপল। কাপল বলতে কি দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি বললাম, যে সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী বল। ধরে নাও এ একটা বিস্তৃত বস্তু, ওপর দ্বন্দ্ব ক্রিয়া হচ্ছে, দ্বন্দ্ব যদি ক্রিয়া হয় তাহলে বস্তুটা কী হবে, রোটেশন হবে। আমি ধরলাম কি যে একটা সরলরেখা ধরে নিলাম, বস্তুটা রোটেশন হচ্ছে সেটা বোঝার জন্যে। এটা হচ্ছে এ বিন্দু আর এটা বি বিন্দু। তাহলে এখানে বল ক্রিয়া হচ্ছে এদিকে, আর এখানে বল ক্রিয়া হচ্ছে এদিকে, ক্রিয়ারেখাটা এদিকে পাস করেছে। তাহলে যে কোনো একটা মুহূর্তে বল ক্রিয়া হলে এটা কি এরকম অবস্থায় থাকবে, ঘুরে যাবে, রোটেশন হবে। রোটেশনটা কেমন হবে, এটা এরকম রোটেশন হবে, বৃত্তপথ আবর্তন করবে, তাই তো। কী আসবে, এ বিন্দুটা কোথায় যাবে, এ ড্যাশে যাবে, আর বি বিন্দুটা খেতে আসবে, বি ড্যাশে আসবে। এ বিন্দুটা যাচ্ছে কোথায়, এ ড্যাশে, আর বি বিন্দুটা যাবে কোথায়, এখানে লিখলাম এ ড্যাশ। কতক্ষণ করেছে, ধরুন থিটা কোণে আবর্তন হয়েছে, কার সাপেক্ষে আবর্তন হচ্ছে, ও বিন্দুর সাপেক্ষে। তাহলে কোনো একটা বস্তুর ওপর দ্বন্দ্বক্রিয়া মানে কি টর্ক, তাহলে এখানে দেখো তো টর্ক সমান কত হবে, দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক সমান কি টর্ক সমান কত হবে, এফ ইন্টু ইনিশিয়ালি কত হচ্ছে এ বি, কারণ এখানে ক্রিয়া করছে আর এখানে ক্রিয়া করছে, তাহলে কত হবে এ বি। এবার হচ্ছে কি, মনে করি বস্তুটির উপর টর্ক প্রযুক্ত হওয়ায় বস্তুটি ও বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করছে।
কোনো এক মুহূর্তে কি হয়েছে, কৌণিক সরণ, বস্তুটির কৌণিক সরণ থিটা, এটা থিটা ধরে নাও। এর ফলে বলতে কার ফলে, কৌণিক সরণের ফলে এ বিন্দুর অবস্থান হয়েছে, এ বিন্দুর অবস্থান হয় এ ড্যাশে, এবং বি বিন্দুর অবস্থান হয় কোথায়, বি ড্যাশে, এবং বি বিন্দুর অবস্থান হয় বি ড্যাশে। ঠিক আছে, তাহলে এখানে যদি অবস্থান হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কত হবে দেখো তো, বি বি ড্যাশ কী হবে, প্রায় সরলরেখা হবে, এবং এ এ ড্যাশও কী হবে, প্রায় সরলরেখা হবে। তাই থিটা ক্ষুদ্র হলে এ এ ড্যাশ ও বি বি ড্যাশ প্রায় সরলরেখা। এবার আমি কি নির্ণয় করব, কৃতকার্য। আমরা জানি কি রৈখিক ক্ষেত্রে কৃতকার্য সমান কী হয়, বল ইন্টু সরণ। তাহলে এখানে কী আছে, একটা বল ক্রিয়া করছে, এই বলের ক্রিয়ার জন্য সরণ কত হয়েছে, বি বি ড্যাশ, এই বলের ক্রিয়ার সরণ কত হয়েছে, এ এ ড্যাশ। তাহলে বল ইন্টু যদি সরণ কৃতকার্য হয়, তাহলে দেখো তো আমি এখান থেকে দ্বন্দ্ব ক্রিয়া হয়েছে, টর্ক ক্রিয়া হচ্ছে, মানে কি দ্বন্দ্ব প্রযুক্ত হয়েছে, তাই দ্বন্দ্বের আমি কৃতকার্য নির্ণয় করছি। তাহলে কি এই বলের কৃতকার্য প্লাস এই বলের কৃতকার্য, দুটো কৃতকার্য মিলিয়ে হচ্ছে কি দ্বন্দ্বের কৃতকার্য। কারণ দ্বন্দ্ব তো দুটি বল নিয়ে গঠিত, সেই বল দুটো কৃতকার্য যা করবে দ্বন্দ্ব কৃতকার্য তাই করবে। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে ক্রিয়াশীল বলের কৃতকার্য কত হবে, তাহলে এ বিন্দুতে ক্রিয়াশীল এফ বলের দ্বারা কৃতকার্য কত হবে, W1 = কত হবে, বল ইন্টু সরণ কৃতকার্য, WA সমান কত হবে, বল ইন্টু সরণ F ইন্টু সরণ কোনটা, এ এ ড্যাশ। কোথায় ছিল, এতে ছিল, এ ড্যাশে গেছে, এটা হচ্ছে কি সরণ, প্রায় রৈখিক ধরে নিয়েছি, কারণ কি থিটা ক্ষুদ্র। তাহলে এটা যদি সরণ হয়, দেখো এটা ছিল একদম বৃত্তপথ ধরে নাও, এটা ও বিন্দু। তাহলে এটা যদি আর হয়, অর্থাৎ কি এটা ছিল এ আর এটা ও, এটা হচ্ছে আর, এটা যদি থিটা হয় এর মান কত হবে, S = আর থিটা, আর বলতে কোনটা, এ ও ইন্টু থিটা। ঠিক আছে, তাহলে কি লিখবো আমি, যে F ইন্টু এ ও ইন্টু থিটা, কারণ কি এ এ ড্যাশ সমান এ ও ইন্টু থিটা। অনুরূপে WB সমান কত হবে, অর্থাৎ কি বি বিন্দুতে ক্রিয়াশীল বল দ্বারা কৃতকার্য কত হবে, দেখো কত সরণ হয়েছে, বি বি ড্যাশ, কত হবে F ইন্টু বি বি ড্যাশ। তাহলে কত আসছে এখানেও F ইন্টু, এখানে কত আসছে ও বি ইন্টু থিটা। তাহলে মোট কৃতকার্য সমান হচ্ছে কি, দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য সমান কত হবে, WA প্লাস WB, অর্থাৎ কত আসছে দেখো তো, F ইন্টু এ ও F ইন্টু এ ও ইন্টু থিটা প্লাস F ইন্টু ও বি ইন্টু থিটা, অর্থাৎ কত আসছে দেখো তো, থিটা কমন নাও, F কমন নাও, তাহলে কত আসছে F ইন্টু থিটা এ ও প্লাস ও বি। আচ্ছা বলো তো, এ ও আর ও বি মিলে কত আসছে, এ বি, আর কত আসছে F ইন্টু এ বি ইন্টু থিটা। টর্ক সমান কী ছিল গো, এটা ছিল টর্ক F ইন্টু এ বি, অর্থাৎ কত আসছে, টর্ক ইন্টু থিটা। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর ঘূর্ণন যদি সৃষ্টি হয়, দেখো আমরা রৈখিক ক্ষেত্রে কি জেনেছিলাম যে কৃতকার্য
কৃতকার্য সমান কত বল ইন্টু সরণ। এটা হচ্ছে কি রৈখিক ক্ষেত্রে, রৈখিক লিনিয়ার মোশনের ক্ষেত্রে কৃতকার্য সমান কত বল ইন্টু সরণ। ঠিক অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে কি আসছে, বলের জায়গায় কি এসছে, টর্ক এসছে। তার মানে কি রৈখিক গতিতে বল যা ভূমিকা পালন করে, কৌণিক গতির ক্ষেত্রে টর্ক তাই ভূমিকা পালন করে। আর এখানে হচ্ছে কি রৈখিক সরণ, এখানে হচ্ছে কি কৌণিক সরণ, একই টাইপের। অর্থাৎ হচ্ছে টর্ক ইন্টু থিটা, কৌণিক সরণ। যদি একটা বস্তু n বার আবর্তন করে তাহলে কৃতকার্য কত হবে? একটা বস্তু যদি n বার আবর্তন করে, ধরুন এখানে ছিল, এটা n বার আবর্তন করছে, তাহলে একবার আবর্তন করলে কত যায়? 2πr। তাহলে n বার আবর্তন করলে কত যাবে? 2πr ইন্টু n। এটা হচ্ছে আবর্তন সংখ্যা, তাই তো? সরি, ওটা হচ্ছে কি আবর্তনের পথ। আমাকে কী বের করতে হবে? কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ কোনটা? এটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে একবার আবর্তন করলে হচ্ছে যাচ্ছে কত? 2π। এটা হচ্ছে কি কৌণিক সরণ। তাহলে n বার আবর্তন করলে কত হবে? 2πn। তাহলে n বার আবর্তন করলে থিটা গেলে কত হবে? 2πn সমান কত লিখতে পারি? ওমেগা। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল কত হবে? অতএব কৃতকার্য সমান 2πn ইন্টু টর্ক। থিটা মানটা হচ্ছে কোনটা? 2πn, বা হচ্ছে কি টর্ক ওমেগা, টাউ ওমেগা। নোট করে নেবে। তাহলে এখানে দেখলাম কি যে এর কৃতকার্য প্লাস এর কৃতকার্য যোগ করে দিলে কি আসছে? টর্কের কৃতকার্য। এবং কি বললাম যে রৈখিক গতির ক্ষেত্রে যা ভূমিকা বলের, কৌণিক গতির ক্ষেত্রে টর্কের ভূমিকা তাই। এরপর দেখো রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন, অর্থাৎ কি কৌণিক ত্বরণ এবং টর্কের মধ্যে সম্পর্ক। ধরে নাও একটা বিস্তৃত বস্তু, ঠিক আছে, এ বি অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। এ বি একটা অক্ষ যাকে কেন্দ্র করে আবর্তন করছে। তাহলে এটা যদি একটা বিস্তৃত বস্তু হয় তাহলে এক্ষেত্রে অসংখ্য কণা সমষ্টি, এটা m1, এটা হচ্ছে m2, এটা m3, এটা হচ্ছে ডট ডট দিয়ে দিলাম mn, অসংখ্য কণা দ্বারা গঠিত। সেগুলো কোনটা? m1, m2, m3 ডট mn। এবং এই এবি অক্ষ কি হয়? টর্ক কি হয়? যে বস্তুর মধ্যে বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করে। তাহলে বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি মানে হচ্ছে কি এক জায়গাতে আবর্তন করবে। তাহলে এক জায়গাতে যদি আবর্তন করে তাহলে ঘূর্ণন অক্ষটা কী হবে? স্থির থাকবে। অর্থাৎ কি এটা যদি ঘূর্ণন অক্ষ হয় তাহলে সবসময় এটা স্থির। আর যদি বস্তুটা এরকম আবর্তন করে তাহলে কী হবে? সেক্ষেত্রে ঘূর্ণন অক্ষটা স্থির নয়, কখনো এটা কখনো এটা কখনো এটা, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম হচ্ছে। টর্কের ক্ষেত্রে কী হবে? সবসময় ঘূর্ণাক্ষ হচ্ছে কি স্থির, এটা স্থির, স্থির ঘূর্ণাক্ষ। এবং এই অক্ষ থেকে দূরত্ব কত হচ্ছে? এটা হচ্ছে r1, এটা r2, এটা r3, এটা হচ্ছে কত? rn। তাহলে মনে করি একটি বিস্তৃত বস্তু m1, m2, m3, mn কণা দ্বারা গঠিত এবং এটি এ বি অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। এ বি অক্ষ থেকে বিন্দু ভর বা কণাগুলির দূরত্ব যথাক্রমে r1, r2, r3,
আর এন। এরপর আমাকে নির্ণয় করব কি কৌণিক সাথে রৈখিক, তাই তো, সরি, টর্কের সাথে আলফার সম্পর্ক। আবার দেখো আমি এখানে নির্ণয় করবো কীভাবে, আমি আর কি টর্ক সমান কত নিই, আর ইন্টু আলফা, সরি আর ইন্টু এফ, বল ইন্টু দূরত্ব, তাই তো, বল ইন্টু দূরত্ব। এখানে বলের মান দেওয়া আছে কি না দেওয়া নাই, কি দেওয়া আছে, শুধু কণা দেওয়া আছে এবং তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে। কৌণিক ত্বরণ যদি আলফা হয় তাহলে দেখো তো এখানে কোনো সম্পর্ক আছে এফের সাথে এর কোনো সম্পর্ক নেই, ডাইরেক্ট আছে কোনটা, এফ ইকুয়াল টু আছে কি এম এ, এর হচ্ছে কি রৈখিক ত্বরণ। তাহলে প্রথমে রৈখিক ত্বরণ আকারে লিখব, তারপর হচ্ছে কি এ এর মানটা বসাবো। আমরা জানি কি এ ইকুয়াল টু আর আলফা, তাহলে এখানে আবার বসাবো কি আর আলফা। তাহলে প্রথমে আমি কি এফের মানটা বের করে নেব, এফের মানটা বের করে নিয়ে সেখানে কি করব, এ এর মান আসবে, এটা হচ্ছে কি রৈখিক ত্বরণ, সেই রৈখিক ত্বরণ থেকে কী করবো, কৌণিক ত্বরণে নিয়ে যাব, তারপর এখানে মান বের করব। তাহলে প্রত্যেকটা কণাটা যখন আবর্তন করছে, যেহেতু এটা আবর্তন করছে মানে এখানে টর্ক ক্রিয়া হচ্ছে, টর্ক ক্রিয়া মানে কি দ্বন্দ্বক্রিয়া হচ্ছে, দ্বন্দ্বক্রিয়া মানে হচ্ছে কি তাদের মধ্যে বল ক্রিয়া হচ্ছে, আলটিমেট বল। তো সেই বলগুলোর মান কত, F1 F2 F3 F4 এরকম হবে, ঠিক আছে। তো সেইখান থেকে আমি বের করে নিয়ে যাবো। তাহলে মনে করি F1 M1 কণার উপর প্রযুক্ত বল মনে করি M1 কণার উপর প্রযুক্ত বল F1, তাহলে কি লিখতে পারি, F1 ইকুয়াল টু M1 ইন্টু A1, যেখানে A1 হচ্ছে কি রৈখিক ত্বরণ। কার রৈখিক ত্বরণ, M1 কণার রৈখিক ত্বরণ। আবার কি জানি আমরা, আবার রৈখিক ত্বরণ সমান কত জানি, রৈখিক ত্বরণ A1 সমান কত, R1 ইন্টু কৌণিক ত্বরণ। ঠিক আছে, এবার ধরো একটা ডিস্ক একটা আবর্তন করছে, ধরো একটা ডিস্ক একটা, ঠিক আছে, আমি দুটো পয়েন্ট নিলাম, এটা পয়েন্ট। তাহলে দেখো তো যদি কণাটা এখান থেকে এখানে আসে, ডিস্কটা যদি রোটেশন করে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলো, যে কোনটা দাগ টানা আছে, তাহলে এই কণাটা যাচ্ছে কোনটা, এই দূরত্ব, এই কণাটা এই দূরত্ব, এই কণাটা এই দূরত্ব এবং এই কণাটা এই দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে যত দূরের দিকে যাওয়া হচ্ছে কণাগুলো হচ্ছে কি তত বেশি পথ অতিক্রম করছে, কিন্তু এদের কৌণিক সরণের মানটা কি থিটা সবসময় একই। তাহলে এই বস্তুতে যতগুলো কণা আছে সব যদি আবর্তন করে এর চারিদিকে, কী হবে, এদের কৌণিক ত্বরণ কিন্তু একই হবে, রৈখিক ত্বরণটা আলাদা হবে। কারণ কি, এ দেখো এইটুকু পথ যাচ্ছে, এ তার থেকে বেশি যাচ্ছে, এ তার থেকে বেশি যাচ্ছে, এ তার থেকে বেশি যাচ্ছে, রৈখিক ত্বরণ আলাদা হলেও কী হবে, কৌণিক ত্বরণটা একই হবে। আর কথা হবে এ সমান A1 সমান R1 ইন্টু আলফা, অর্থাৎ কথা আসছে F1 ইকুয়াল টু M1 R1 আলফা। অনুরূপে কী লিখতে পারি, F2 ইজ ইকুয়াল টু M2 R2 আলফা এবং Fn ইকুয়াল টু Mn Rn ইন্টু আলফা। ঠিক আছে, তাহলে আমরা এ পেয়ে গেলাম, বল পেয়ে গেলাম। এরপর কী নেব, বলগুলির ভ্রামক। তাহলে M1 M2 M3 Mn কণাগুলির ওপর ক্রিয়াশীল বলের ভ্রামকের সমষ্টি সমান কী লিখব, টর্ক, তাই তো, ভ্রামকের সমষ্টি সমান টর্ক, অর্থাৎ টর্ক ইকুয়াল টু কী লিখব, G1 প্লাস G2 ভ্রামক এগুলো প্লাস G3 প্লাস Gn, এটা হচ্ছে কি ভ্রামক। তাহলে G1 এর মান কোনটা হবে, কথায় ভ্রামক বল ইন্টু দূরত্ব, লম্ব দূরত্ব, তাহলে F1 ইন্টু R1 প্লাস F2 ইন্টু R2 প্লাস F3 ইন্টু R3, সকলে ইন্টু, মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া নাই, প্লাস কত হবে Fn ইন্টু Rn। এরপর কী করবো, F1 এর মানটা পুট করে দেবো, কত আসতে কত, M1 R1 আলফা 1, অর্থাৎ হচ্ছে M1 R1 আলফা
R1 প্লাস M2 R2 আলফা ইন্টু এখানে R2, এই একটা R2 আছে আর এখানে একটা ইনবিল্ড R2 আছে, কথা হবে R স্কোয়ার হয়ে যাবে প্লাস ডট 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 দিয়ে MN RN আলফা RN। তাহলে কত আসছে দেখো তো, M1 আলফাটা কমন যাচ্ছে, থাকছে কত M1 R স্কোয়ার, তাহলে আলফা কমন গেল M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার প্লাস ডট 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 MN RN স্কোয়ার। এটা কি লিখবো, আলফা ইন্টু আই, অর্থাৎ কত হলো আই আলফা। এই আইটাকে কী বলা হয়, জড়তা ভ্রামক, যেখানে আয়ের মানটা কত, যেখানে হচ্ছে কি আই ইকুয়াল টু সামেশন অফ MI RI স্কোয়ার। যেখানে আই ইকুয়াল টু কত হবে, সামেশন অফ MI RI স্কোয়ার। এটাকে বলা হয় কি জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তাহলে কত হলো কত, টর্ক ইকুয়াল টু কী এলো, আই আলফা, অর্থাৎ কি টর্ক আই আলফা, আমরা কত জানি F ইজ ইকুয়াল টু MA। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে বল সমান কী আসছে, MA, ভর ইন্টু ত্বরণ। কৌণিক গতির ক্ষেত্রে কত আসছে, টর্ক। যেমন রৈখিক গতির ক্ষেত্রে বলের ভূমিকা আছে, কৌণিক গতির ক্ষেত্রে টর্কের ভূমিকা আছে, সেক্ষেত্রে কত আসছে আই ইন্টু আলফা। তাহলে এই দুটোর উপরে ম্যাচ করছে রৈখিকের সাথে, রৈখিক এখানে আছে, এখানে কৌণিক আছে, এখানে রৈখিক আছে, এখানে কৌণিক আছে, এখানে দেখো M ভর আছে, আর এখানে আই আছে জড়তা ভ্রামক। তাহলে হচ্ছে কি রৈখিক গতির ক্ষেত্রে ভরের যা ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে আই বা জড়তা ভ্রামকের ভূমিকা হচ্ছে একই। এবং এটা নিয়ে অনেক কিছু আছে, আজকে করাবো না, এটুকুই পড়বে। ঠিক আছে, তা জড়তা ভ্রামক কী হচ্ছে, কণাগুলো দেখো যে কোনো একটা কণার ভর এবং ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এদের সমষ্টিটা হচ্ছে কি জড়তা ভ্রামক, মানে এর সংজ্ঞা অনুযায়ী। আবার এখান থেকেও দিতে পারো, ডেফিনিশন দিতে পারো কোনখান থেকে, যে টর্ক ইকুয়াল টু আই আলফা, অর্থাৎ কী আসছে আই ইকুয়াল টু টর্ক বাই আলফা। তাহলে একক কৌণিক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ টর্ক লাগে তাকে বলা হয় কি জড়তা ভ্রামক। যেমন এখানে কী করা হয়, F ইকুয়াল টু MA, অর্থাৎ M ইকুয়াল টু কথা হচ্ছে F/A। এটা পরে যাব, আপাতত এর সম্পর্কটা মনে রাখবে। এবং এখানে জড়তা ভ্রামকের তাৎপর্য কী বললাম, যে রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে ভরের যা ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে জড়তা ভ্রামকের তাই ভূমিকা। এটা হচ্ছে কি জড়তা ভ্রামকের তাৎপর্য। এতটুকু পড়াশোনা করে রেখো।